আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সাজেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সবাই একটু জয়েন হয়ে যাও, আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দিয়া। ওকে, সবাই একটু জয়েন হয়ে যাও। হ্যাঁ, আর একটু আমাদের পার্সোনাল গ্রুপগুলোতে একটু দিয়ে দেবো, একটা লিঙ্ক দিয়ে দাও। হ্যাঁ, একটু আর টেলিগ্রামের গ্রুপে একটা লিঙ্ক দিবা, আর হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক দিয়ে দিবা। হ্যাঁ, আর অবিসিটি পেজে একটা লিঙ্ক দিয়ে দিবা। আর তোমাদের একটু নিজেদের ফ্রেন্ড যদি কেউ থাকে একটু মেনশন দিয়ে দিতে, তাহলে নিজেদের টাইম লাইনে বা নিজেদের গ্রুপগুলোতে একটু শেয়ার দিতে পারো। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড ক্লিয়ার না? এখানে তো সব ঠিকই দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো এখন ঠিক আছে কিনা। আই থিঙ্ক সাউন্ড ক্লিয়ার না এখনো। এখন ক্লিয়ার আছে কিনা দেখো তো। নাও ক্লিয়ার? আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। ইকো হচ্ছে অনেক, এখনো কি ইকো হচ্ছে? দেখো তো এখনো কি ইকো হচ্ছে কিনা। হ্যাঁ, এই যে আমি এখন বলছি এখন ক্লিয়ার। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আসো আমরা শুরু করি। একটু এগুলো দেখা যাচ্ছে কিনা একটু দেখো তো, জানাও তো আমাকে, দেখা যাচ্ছে কিনা জানাও। আচ্ছা, আজকে আমরা হলো ডাবি প্লাস জাবি ইংলিশ, ঠিক আছে? আমরা কথা বলবো ইনশাল্লাহ,
ডাবি প্লাস জাবি নিয়ে কথা বলবো আর কি ইংলিশ। হ্যাঁ, আর আমাদের একটা ব্যাচ চলতেছে, তোমরা জানো, তোমরা যারা ভর্তি আছো তারা তো জানোই, আর যারা জানো না এখনও তাদের জন্য বলেছি OBCT ব্যাচ। তোমরা চাইলে এটা এনরোল করতে পারো 7640780704 এই নাম্বারে। এখন বর্তমানে আমাদের ফি হলো 1499 টাকা। ঠিক আছে, সব ক্লাস রেকর্ডেড আছে। যাই হোক, যেহেতু 10 তারিখে ডাবি পরীক্ষা এবং সামনে জাবি পরীক্ষা আছে, দুইটাতেই ইংলিশ আছে, এবং এই ইংলিশগুলো এত বেশি কঠিনও হয় না, আবার এত বেশি সহজও হয় না। তো এই ইংলিশগুলো নিয়ে আমরা একটু কথা বলতে আসি। তার আগে তোমাদের কিছু প্রবলেম ছিল, আমি ওটা নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, কিছু তার আগে আসো আমরা একটু কথা বলি। কিছু পসেসিভ অ্যাডজেক্টিভ আছে ভার্সেস পসেসিভ প্রোনাউন আছে। ঠিক আছে, এটা আগে বুঝো কিনা দেখো। কিছু পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, পাশাপাশি কি বলছি পসেসিভ প্রোনাউন আছে। ঠিক আছে, আচ্ছা তোমরা অনেকে তোমাদের যদি জিজ্ঞেস করি ভাইয়া পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো তোমরা বলতে পারবা? তোমরা একটু কমেন্ট করে দেখি, দুই একজন বলো তো। যেমন আমরা জানি একটা পসেসিভ অ্যাডজেক্টিভ হলো মাই। অনেকে ভাবে মাই হলো একটা প্রোনাউন, অনেকেই এটা ভাবো তোমরা, কিন্তু অ্যাকচুয়ালি মাই কিন্তু প্রোনাউন না। মাই কি? মাই একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে মায়ের পসেসিভ প্রোনাউন কি? মায়ের পসেসিভ প্রোনাউন হলো মাইন। ঠিক আছে, মাই, মাইন। তারপর আসো পসেসিভ অ্যাডজেক্টিভ হলো আওয়ার। তাহলে পসেসিভ প্রোনাউন কি? আওয়ারের পসেসিভ প্রোনাউন হলো আওয়ার্স। ঠিক আছে, তারপর হিজ। হিজের ক্ষেত্রে কি হবে? হিজের ক্ষেত্রে হিজই থাকে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। তারপর হার, হার, হারের ক্ষেত্রে কি থাকবে? হার্স। তারপর ইউর, এটা হবে ইউরস হবে। হ্যাঁ, ঠিক আছে, এগুলো বুঝছো কিনা দেখো। ইউর হলে ইউরস হবে। তারপর দেয়ার, এটা দেয়ার্স হবে। ঠিক আছে, এই যে এই ব্যাপারটা বিশ্বাস করো, আমি যখন পড়াশোনা করতাম তখন আমার প্রথম ইনিশিয়ালি আমার কাছে মনে হইতো যে মাই একটা প্রোনাউন, ঠিক আছে, আওয়ার একটা প্রোনাউন, হিজ একটা প্রোনাউন, হার একটা প্রোনাউন, ঠিক আছে, ইউর একটা প্রোনাউন, দেয়ার একটা প্রোনাউন। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো দেখা যাইতেছে এগুলোর পরে সব সময় একটা নাউন থাকে। তার আমরা নিয়ম অনুসারে জানি নাউনের ঠিক আগে যেটা থাকে ওটাকেই অ্যাডজেক্টিভ বলে, এবং এই অ্যাডজেক্টিভগুলোকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, আর এদেরকে বলা হয় পসেসিভ প্রোনাউন। এই ধারণাটাকে ক্লিয়ার করো। এটা নিয়ে ডাবি বলো, জাবি বলো, মেডিকেল বলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভার্সিটিতে, ঠিক আছে, ভার্সিটি বলো, সব জায়গায় কোশ্চেন আসে এই একটা টপিক নিয়ে। ঠিক আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ ভার্সেস পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ ভার্সেস পসেসিভ প্রোনাউন হয়। ঠিক আছে, এখন দেখো এই খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা, ঠিক আছে, যে পসেসিভ অ্যাডজেক্টিভ হলো মাই, মাইন, আওয়ার, আওয়ার, ঠিক আছে, হিজ, হার, ইউর, দেয়ার। আর এগুলোর ক্ষেত্রে দেখো মায়ের পসেসিভ প্রোনাউন হলো মাইন, আওয়ারের ক্ষেত্রে আওয়ার্স, হিজের ক্ষেত্রে হিজ, হারের ক্ষেত্রে হার্স। কারণ হিজের তো কিছু চেঞ্জ করার সুযোগ নাই, তাহলে হিজটা বুঝবো কিভাবে? যদি দেখো হিজের পরে কোনো নাউন ফর্ম আছে তাহলে ওই হিজটা আমার পসেসিভ অ্যাডজেক্টিভ, আর হিজের পরে যদি কোনো কিছু না থাকে তার মানে ওইটা কি ওই হিজটা আমার পসেসিভ প্রোনাউন হিসেবে কাজ করবে। ক্লিয়ার? তাহলে মোট কথা যেটা হলো, ঠিক আছে, যে এইখানে হলো আমার একটা নাউন থাকতে হবে, অর্থাৎ এদের প্রত্যেকের পরেই একটা নাউন থাকে। ঠিক আছে, তা আমরা জানি নাউন, এটা যদি নাউন হয়, নাউনের ঠিক আগে যেটা থাকে ওটাই অ্যাডজেক্টিভ। সো এই জন্যই এরা প্রত্যেকেই একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এদের পরে কোনো নাউন থাকে না, এদের পরে কোনো কি থাকবে না? নাউন থাকবে না। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, জেইউর ইংলিশই পড়াচ্ছি আমি। জেইউর প্রশ্ন প্রত্যেকটা ঘাইটা দেখে তারপরে বলছি আমি। হ্যাঁ, আমি আজকে টোটালি ইংলিশ ক্লাস কমপ্লিট করবো একদম। হ্যাঁ, ইংলিশ ক্লাস আমি যা বলতেছি এর বাইরে কোনো ইংলিশ আসবে না ইনশাল্লাহ। ঠিক আছে, টোটাল ডাবির কথা বলতেছি। ডাবি যেহেতু পরীক্ষা সামনে আছে এই জন্য বলছি ডাবির কথা, কিন্তু অ্যাকচুয়ালি আমার ক্লাসটা হলো জাবি নির্ভর। ঠিক আছে, আমার ক্লাসটা জাবি নির্ভর, এবং জাবি না শুধু, ইংলিশ বাংলাদেশের যত জায়গায় আসবে সব জায়গায় নির্ভর। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এইটুকু পর্যন্ত ক্লিয়ার? ওকে, এখন তোমাদের একটা প্রশ্ন আসছিল, আমি তোমাদের প্রশ্নটা নিয়ে কথা বলি। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন আসছিল এরকম, হিজ ডগ, ঠিক আছে, হিজ ডগ ইজ স্মার্টার, মানে এই টাইপের প্রশ্ন আসছিল, তাই তো? দেন কি হবে? ঠিক আছে, আচ্ছা, অপশনগুলো যদি দিই তোমাকে, অপশনগুলো হয়েছিল মাই ডগ, ঠিক আছে, বি নাম্বার তোর ছিল হলো মাইন, সি নাম্বার ছিল হলো ডিসি মাই ডগ, ঠিক আছে, এরপরে দিলাম মি, এরপর দিলাম মি ডগ, মানে
ধরো হিজ ডগ দিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে কি হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে দেখো যদি তুলনা বোঝায়, তুলনা বোঝানোর ক্ষেত্রে এই ডগ যে আছে, ডগটাকে একটা নাউন, ঠিক আছে, তাহলে বলো এই হিজটা কি, এটা কি পজিটিভ প্রোনাউন না পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা বলো আগে। এটা অবশ্যই কি আমরা যে নাউনের ঠিক আগে যেটা বসে এটা হলো অ্যাডজেক্টিভ হিসাবে বসে। এটা কি হিসাবে বসে? অ্যাডজেক্টিভ। তাহলে এই হিজটা একটা অ্যাডজেক্টিভ হিসাবে বসছে, ঠিক আছে। এখন হিজ ডগ ইজ স্মার্টার দেন কি হবে, ঠিক আছে, দেন কি মাই ডগ হবে না মাইন হবে না মি হবে না হিজ ডগই হবে, ঠিক আছে। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে হিজ ডগ ইজ স্মার্টার দেন হিজ ডগ, এটা তো হবেই না, এটা বাদ, ঠিক আছে। দেন সেকেন্ড যে রুলটা, সেকেন্ড নাকি মাই ডগটা দিব না মাইন দিব না মি দিব। দেখো এই ক্ষেত্রে মনে রাখবো আজকে থেকে একটা নিয়ম লেখো, আমি তোমাদের বলে দিচ্ছি, একটা নিয়ম লেখো, তাহলে তোমাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। নিয়মটা হলো লিখবা পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন এর পরিবর্তে তুলনা বোঝাতে দেনের পরে পসেসিভ প্রোনাউন বসে। দেখো এখন তোমরা একদম কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে সব। হ্যাঁ বলছি কি পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পরিবর্তে তুলনা বোঝাতে দেনের পরে পসেসিভ, তখন আর এই অ্যাডজেক্টিভ বসে না, এটা বসে না, না বসে তখন কি বসে? পসেসিভ প্রোনাউন বসে। ওকে আচ্ছা এখন তাহলে তুমি এটাতে আসো, হিজ ডগ এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভের তুলনা বোঝাইছে দেন দ্বারা, তাহলে এরপরে কি বসবে না? পসেসিভ প্রোনাউন বসবে। কি বসবে? পসেসিভ প্রোনাউন বসবে। দেখো এটাতে দেখো এটা ডগ একটা নাউন, নাউনের আগে বসছে, সো এটা একটা অ্যাডজেক্টিভ, সো এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা বসা সম্ভব না। মি একটা হলো কি অবজেক্টিভ ফর্ম, এটা বসা সম্ভব না। হিজ ডগ তো আগেই বলছি সম্ভব না, সো আমার আনসার কি মাইন, ঠিক আছে। এটা তুমি জাবিতে প্রিভিয়াসলি কোশ্চেন আসছে, হ্যাঁ যেও প্রিভিয়াস কোশ্চেন এটা, ঠিক আছে। ডাবিতে তো আসছেই, জাবিতেও আসছে এটা। ওকে এখন ক্লিয়ার আছে কিনা দেখো, তোমার আজকের প্রশ্নের আনসার পেয়েছো কিনা? আজকের প্রশ্নের আনসার পাইছো? ক্লিয়ার? আজকে যে প্রশ্ন পরীক্ষাটা আসছে, যে প্রশ্নটা ওটাও সেম ছিল, পজিটিভ অ্যাডজেক্টিভ ছিল, তাহলে পরেরটা কি হবে? পরেরটা কি হবে বলো? পরেরটায় তোমার কি হবে? পজিটিভ প্রোনাউন হবে, পজিটিভ প্রোনাউন হবে, এই যেগুলো হবে পজিটিভ প্রোনাউন হবে। এই জন্যই ওইখানে দেয়ার্স হয়েছে, হ্যাঁ এই জন্য ওইখানে কি হয়েছে? দেয়ার্স হয়েছে। বুঝাইতে পারছি? প্রশ্নটা ক্লিয়ার? তোমরা আজকে পরীক্ষাটা দিচ্ছ, প্রশ্ন ক্লিয়ার? এটা পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো। গুড, ঠিক আছে, মুছে দিলাম। হ্যাঁ তাহলে আজকের প্রশ্ন আমি ক্লিয়ার করে দিলাম। এখন ডিপ দিয়ে একটা ডিসকাস দিয়ে একটা প্রশ্ন আসছে, তাই তো? আচ্ছা ডিসকাস দিয়ে একটা প্রশ্ন আসছে, এটা এই ডিসকাসের পরে নর্মালি প্রিপোজিশন বসে না, এটা লেখা আছে, বাট কোনো কোনো বই আবার বলছে যে ডিসকাস যদি মানে লেট ডিসকাস দ্য অ্যাবাউট দ্য কেস বা অ্যাবাউট দ্য ওয়ে, তখন অনেক ক্ষেত্রে কেউ কেউ অ্যাবাউটের কথা বলছে, কোনো কোনো বই অ্যাবাউট আনসার দিছে, কোনো কোনো ক্ষেত্রে নো প্রিপোজিশন দিছে, ঠিক আছে, নো প্রিপোজিশন দিছে। এখন ভাই কোনটা আনসার করবো? এটা যদি অ্যাবাউট না থাকে তাহলে অবশ্যই নো প্রিপোজিশন আনসার, কিন্তু যদি হলো অ্যাবাউট থাকে অ্যাবাউটটা দেওয়াই ভালো, ঠিক আছে। বাট তারপরেও এটা আমি বলতে পারবো না তোমাকে 100% যে এটাই কারেক্ট আনসার, ঠিক আছে, এটা কারেক্ট আনসার আমি তোমাকে বলতেছি না। বাট যদি অ্যাবাউট থাকে অ্যাবাউট দিতে পারো, আর অ্যাবাউট যদি কখনো অপশনে না থাকে তখন 100% নো প্রিপোজিশন দিবা, ঠিক আছে। বাট যদি অ্যাবাউট থাকে সেই ক্ষেত্রে তুমি অ্যাবাউটটা দিতে পারো। বুঝতে পারছি? আমি বিভিন্ন জায়গায় এটা দেখছি, কোনো কোনো বইয়ে এটা অ্যাবাউট দেওয়া আনসার, কোনো কোনো ক্ষেত্রে নো প্রিপোজিশন আনসার। বাট অ্যাকচুয়ালি তুমি দুইটাই দিতে পারো, বাট দুইটা অপশন একসাথে থাকে না, কিন্তু আমি যে প্রশ্নটা দিয়েছি ওটা দুইটাই ছিল, এই জন্য আমি অ্যাবাউটটাকে আনসার দিছি, আর কিছু না। ওকে ক্লিয়ার? আচ্ছা এরপরে চলে আসো আর কিছু আমরা নিয়ম দেখবো। আচ্ছা আজকে কি কি পড়া এগুলোর ক্ষেত্রে একটু বলি। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আজকে আমরা আজকে ইংলিশ ক্লাস শেষ করবো। হ্যাঁ ইংলিশ আজকে লাস্ট ক্লাস, ঠিক আছে। আচ্ছা লাস্ট ক্লাসের মধ্যে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা ছিল আমার হলো আগের ক্লাসে 5টা ক্লাস আমি দিছি তোমাদের, ঠিক আছে। 5টা ক্লাসের পরে সেকেন্ড যেটা হলো 6 নম্বর ক্লাস করবো হলো স্পেলিংয়ের, জাহাঙ্গীরনগর জাবিতে, ঠিক আছে, যে ডি ইউনিটে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে হলো স্পেলিং থেকে, সবচেয়ে বেশি ইনফিনিটি স্টার দিবা,
সবচেয়ে বেশি প্রশ্ন আসছে স্পেলিং থেকে। এই জন্য যে কোনো একটা বই থেকে আমার ক্লাসে তো আমি অনেকগুলো পড়াইছি, আমার স্পেলিংয়ের যে ক্লাস আছে ওটা লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি তোমাদের। আমি ওই স্পেলিংয়ের ক্লাসটা করবা, পাশাপাশি যত স্পেলিং প্রিভিয়াসলি আসছে জাহাঙ্গীরনগরে, এবং পাশাপাশি হলো ডাবিতে আসছে বা বিভিন্ন ভার্সিটিতে আসছে, মেডিকেলে আসছে, বিসিএসে আসছে, এই স্পেলিংগুলো একদম মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, স্পেলিংগুলো পড়ার ক্ষেত্রে সুন্দর করে পড়বা। ধরো হলো তোমার সুনামি আসছে, তো এই সুনামির ক্ষেত্রে টি থাকে আমরা জানি, তাহলে এখন তুমি পড়তে সময় টি সুনামি পড়বা, যাতে তোমার পরীক্ষার হলে যায় না মনে হয় যে সুনামি মানে টি নাই। বুঝতে পারছি? মানে তুমি পড়তে সময় তোমার এরকম হবে যে আমি এটা পড়বো এমনভাবে যেটা আমি মনে রাখতে পারি। ধরো এরকম আছে যে সুপার সিডি, ঠিক আছে। আচ্ছা, এটা একটা প্রিভিয়াস বিসিএস কোশ্চেন, প্রিভিয়াস মেডিকেল কোশ্চেন, প্রিভিয়াস ডিইউ কোশ্চেন, প্রিভিয়াস জেইউ কোশ্চেন, এবং আর ইউটার আরও কয়েকবার কোথাও জায়গায় আসছে এই যে স্পেলিংটা সুপার সিডি। তাহলে এটা পড়তে সময় কিভাবে পড়বা? তুমি প্রথম পড়বা সুপার, এই যে সুপার, পরে পড়বা সিডি, এইভাবে ভাঙায় পড়বা সুপার সিডি, এই দুইভাবে ভাঙায় পড়বা, তাহলে পরীক্ষায় স্পেলিং ভুল হবে না। আর তুমি যদি মনে করো সুপার সেট মানে তুমি একদম অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন শেখো, তাহলে পরীক্ষায় যা দেখবা তুমি পারছো না এটা। সো আমার কথা থাকবে স্পেলিংটাকে সুন্দর করে সব প্রিভিয়াস কোশ্চেন ক্লাস প্লাস প্রিভিয়াস কোশ্চেন কোথায় মেডিকেল অ্যাডমিশন, বিসিএস, ডিইউ প্লাস জেইউ, এই চারটা। ঠিক আছে, প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়বো, আর কিছু করার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে চলে আসো, এরপরে হলো 7 নম্বর ক্লাস হিসেবে করবো হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে পড়ছে, এটা আমার একটা ক্লাস দেওয়া আছে। ঠিক আছে, এরপরে বাকি যদি বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, স্পেলিং বললাম। এরপরে বয়েস এবার শর্ট সিলেবাসে নাই, ঠিক আছে, শর্ট সিলেবাসে নাই। তারপরেও বয়েস থেকে মোটামুটি আমার ক্লাসটা দেখে যাও, টেকনিকটা শিখে যাও, একটু জাস্ট ক্লাসের একটু দেখে যাও, টেকনিকটা শিখে গেলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, আচ্ছা, এরপর আসো, এরপরে যেটা পড়বা সেটা হলো সিনোনিম ভার্সেস অ্যান্টোনিম। ঠিক আছে, অ্যান্ড সিনোনিম অ্যান্টোনিমটা আমি আজকে তোমাদের একটু বলে দিচ্ছি সিনোনিম অ্যান্টোনিম কীভাবে পড়বা। সো আমার ক্লাসটা আজকে মূলত সিনোনিম অ্যান্টোনিম এবং কিছু নিয়ম এক্সট্রা যেগুলো আসে ওগুলো একটু বলে দিব আমি। ওকে, আচ্ছা, ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সিনোনিম ভার্সেস অ্যান্টোনিম। ঠিক আছে, বিশ্বাস করো জাবিতে এই পর্যন্ত যত প্রশ্ন আসছে সিনোনিম অ্যান্টোনিম থেকে, এর 90% প্রশ্ন সিনোনিম থেকে আসছে, আর 10% প্রশ্ন অ্যান্টোনিম থেকে আসছে। তাহলে তুমি পড়তে সময় সবচেয়ে বেশি এমফেসিস দিয়ে পড়বা সিনোনিমকে, সবচেয়ে বেশি এমফেসিস দিয়ে পড়বা কি সিনোনিমকে, সবচেয়ে বেশি এমফেসিস দিয়ে কাকে পড়বা সিনোনিমকে। বুঝতে পারছি, সবচেয়ে বেশি মানে এমফেসিস দেবা সিনোনিমটাকে, কারণ জাবিতে সবচেয়ে বেশি সিনোনিম আসছে, একটু কম অ্যান্টোনিম আসছে। ওকে, আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে কি পড়বে? প্রথম কথা, তুমি মেন্টালি প্রিপেয়ার থাকবা, যে সিনোনিম বা অ্যান্টোনিম কমন পড়বে না। এটা তুমি মেন্টালি প্রিপারেশন নিয়ে যাবা যে সিনোনিম অ্যান্টোনিম কমন পড়বে না, বাট প্রিভিয়াস কোশ্চেন পড়ে যেতে হবে, পড়তে হবে। আর পড়ার ক্ষেত্রে পড়ার নিয়মটা কি? আচ্ছা, পড়ার নিয়মটা কি করতে হবে? প্রিভিয়াস কোশ্চেন পড়ে যেতেই হবে, গেলেই কমন না পড়লেও তুমি সিনোনিম অ্যান্টোনিম আনসার বের করতে পারবা। আচ্ছা, ফার্স্ট কথা কি করতে হবে, কয়েকটা রুল শিখিয়ে দিচ্ছি, এগুলো যে সিনোনিম অ্যান্টোনিম দাগাবা। 1 নাম্বার, মিনিং জানতে হবে, ঠিক আছে। এখন বলবো ভাই সব মিনিংকে আমি জানি, সব মিনিং কি জানবো, প্রশ্ন যেটা আসবে। ঠিক আছে, মিনিং জানতে হবে, কতটুকু জানবো শুধু। ঠিক আছে, শুধু প্রিভিয়াস মেডিকেল, প্রিভিয়াসলি 5 বছরের বিসিএস প্লাস 5 বছরের, ঠিক আছে, জেইউ প্লাস 5 বছরের ডিইউ, এটা 5 বছরের। হ্যাঁ, এইখানে সব মিলে সর্বোচ্চ যদি আসে 5 বছরে, এনে ধরো হলো আসছে হলো কি 5 বছরে 4 5 হলো 5 × 4 মানে 20টা করে ধরো, এনে বেশি 20টা, এনে 20টা, এনে 20টা, এনে 20টা, বা 25টা করে, সর্বোচ্চ 100টা সিনোনিম অ্যান্টোনিম আছে। ঠিক আছে, 100টা সিনোনিম অ্যান্টোনিম আছে। এই 100টা সিনোনিম অ্যান্টোনিমের মিনিং জানা খুব কঠিন কিছু না। আর পারো যদি কেউ ভালো পারো, তাই তাদের জন্য কথা হলো তারা 500, 1000, 2000 যে যত পড়তে পারো। এখন যেহেতু সময় কম, সো এত কিছু পড়ার দরকার নেই, কিন্তু তোমার এটা বেসিককে স্ট্রং করবে,
যদি মেডিকেলে সেকেন্ড টাইম দিতে চাও এটা তোমাকে অনেক উপকার করবে। তো যারা সেকেন্ড টাইম দিতে চাও তারা টার্গেট রাখবা মেডিকেল বিসিএস জেইউ আর ডিইউ এখান থেকে 2000 সিনোনিম এন্টোনিমের মিনিং মুখস্থ করবো। আর যারা হলো শুধু জেইউ দিবা তারা 100-র বেশি পড়ার দরকার নেই, শুধু 100, ঠিক আছে। এরপরেও তুমি মাথায় রাখবা যে মিনিং নাও জানতে পারি, ওই মিনিং তুমি নাও জানতে পারো, সো ওটা নিয়ে যেতে পারো, নেওয়ার দরকার নেই। সেকেন্ড পার্টস অফ স্পিচ, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ সিনোনিম যদি নাউন ফর্মে থাকে তাহলে এন্টোনিম 100% নাউন ফর্মে হবে। বুঝতে পারছি? এই পার্টস অফ স্পিচ বোঝা যায়। সিনোনিম যদি অ্যাডজেক্টিভ ফর্মে থাকে তাহলে এন্টোনিম তাহলে এটাও অ্যাডজেক্টিভ ফর্মে হবে, ঠিক আছে। বা সিনোনিম যদি ভার্ব ফর্মে থাকে এটা সিনোনিমই আবার ভার্ব ফর্মেই হবে। বুঝতে পারছি? তার মানে বেসিক ব্যাপারটা হলো এরকম যে পার্টস অফ স্পিচ বুঝতে হবে। এটা সহজ জিনিস। এটা যদি তুমি বলো যে ভাই আমি পারি না, তাহলে তোমার এটা অনেক বড় ব্যর্থতা। যে ফরম্যাটে থাকবে ওই ফরম্যাট কিনবা না। শব্দ দেখে যদি তুমি নাউন না চিনো তাহলে এটা তোমার ব্যর্থতা, ঠিক আছে। নাউনের জন্য কিছু সাফিক্স আছে আর অ্যাডজেক্টিভের জন্য কিছু সাফিক্স আছে। যে কোনো একটা মুখস্থ করবা, হয় নাউনগুলো মুখস্থ করবা, নইলে কি করবা অ্যাডজেক্টিভগুলো মুখস্থ করবা। যেমন নাউনের ক্ষেত্রে আমরা জানি ডম, হুড, শন, মেন্ট, ডম, হুড, শন, মেন্ট, ইজম, শন, ইজম, SION, হ্যাঁ, এরকম অনেক কিছু বলে আর কি, ঠিক আছে। এরকম সূত্র আছে। হয় নাউনটা শিখবা, ঠিক আছে, হয় নাউনটা শিখবা অথবা অ্যাডজেক্টিভটা শিখবা, ঠিক আছে। হয় নাউন শিখবা অথবা কি অ্যাডজেক্টিভটা শিখবা, যে কোনো একটা শিখবা, ঠিক আছে। দেখা যদি সিনোনিমটা নাউন ফর্মে থাকে তাহলে এন্টোনিম বা সিনোনিম যেটাই আসুক সেটা নাউন ফর্মে হবে। সিনোনিমটা যদি অ্যাডজেক্টিভ ফর্মে থাকে এন্টোনিমটা অ্যাডজেক্টিভ ফর্মে হবে। সিনোনিমটা যদি ভার্ব ফর্মে হয় সিনোনিমটাও ভার্ব ফর্মে হবে অথবা এন্টোনিমটাও ভার্ব ফর্মে হবে। বুঝতে পারছি? তাহলে ফার্স্ট রুল মিনিং বুঝতে হবে। মিনিং বুঝলে অনেক কিছু সহজ হয়ে যায়। মিনিং তুমি নাও জানতে পারো, তাহলে সেকেন্ড রুলে কি যাবা পার্টস অফ স্পিচ বুঝতে হবে। যে বাস পার্টস অফ স্পিচে থাকবে সিনোনিম অথবা এন্টোনিম 100% আনটিল আদারওয়াইজ প্রুভড ওটা ওই পার্টস অফ স্পিচের আনসার হবে। এখন এটা কিন্তু তাহলে না চিনলেও চলে, সিনোনিম না কমন বললেও চলে। আমি বলছিলাম না আমার বিসিএসে যে সিনোনিমটা আসছিল বা এন্টোনিমটা আসছিল, আমি জীবনেও কোনোদিন ওটা শুনি নাই বা পারতাম না, বাট আমার ওইটা হয়েছে। কেমন হয়েছে? আমি জাস্ট এই রুলসগুলো ফলো করছি, যে ফরম্যাটে ছিল ওই ফরম্যাটে আমি আনসারটা করছি, হয়ে গেছে। নেগেটিভ থাকে। আচ্ছা, থার্ড রুল এইটুকু বুঝছো? ওকে, আচ্ছা। এখন আরেকটা কথা, মোটামুটি থার্ড যেটা নেগেটিভ পজিটিভ রুল, এটা খুঁজে বের করা। নেগেটিভ পজিটিভ ওয়ার্ড খুঁজে বের করা, অর্থাৎ সিনোনিমটা যদি নেগেটিভ ফরম্যাটে হয় তাহলে এন্টোনিমটা পজিটিভ ফরম্যাটে হবে। বলবো ভাইয়া এগুলো তো আমি বুঝি, বাট পরীক্ষার হলে এই জিনিসটা বোঝা অনেক কিছু, ঠিক আছে। তাহলে সিনোনিম এন্টোনিম থেকে কি করতে হবে? পজিটিভ ওয়ার্ড না নেগেটিভ ওয়ার্ড এটা খুঁজে বের করতে হবে। যদি সিনোনিমটা নেগেটিভ হয় তাহলে এটা সিনোনিমও কি হবে? নেগেটিভ হবে। যদি এন্টোনিমটা পজিটিভ হয় তাহলে এটার মানে কি বলে, যদি সিনোনিমটা নেগেটিভ হয় তাহলে সিনোনিমও নেগেটিভ হবে। সিনোনিমটা যদি নেগেটিভ হয় এর এন্টোনিমটা পজিটিভ হবে, ঠিক আছে। আবার সিনোনিম যদি নিজেই যদি পজিটিভ হয় তাহলে এর এন্টোনিম কি হবে? নেগেটিভ হবে, ঠিক আছে। দেখো আমি আবারও বলতেছি, পৃথিবীতে এমন কোনো সূত্র নাই, এমন কোনো ক্লাস নাই যে ক্লাস করলে তুমি সিনোনিম এন্টোনিম দেখলেই পেরে ফেলবো, মানে কি বলে দেখলেই পেরে ফেলবো, এমন হওয়া সম্ভব। বাট আমি তোমাকে একটু হেল্প করতেছি, কারণ যাবি পরীক্ষা দিতে যাবা 4টা প্রশ্ন আসবে, তুমি ধরে রাখো একটা অ্যাটলিস্ট সিনোনিম অথবা এন্টোনিম আসবে। এর মধ্যে তুমি 90% শিওর থাকতে পারো সিনোনিম আসতেছে, 10% ক্ষেত্রে এন্টোনিম আসতে পারে, ঠিক আছে। সো আমার এই সিনোনিমটা আমার মাথায় নিতেই হবে। একটা নাম্বার পাইতে গেলে আমার সিনোনিম এন্টোনিম পড়তে হবে। সো এই জন্য আমার কথা হলো এতগুলো, ওকে। এবং দাবিতে যারা ডিউ পরীক্ষা দিবা 10 তারিখে তারা শিওর থাকো তুমি 2টা থেকে 3টা সিনোনিম এন্টোনিম পাবা। ইভেন কারো ভাগ্য ভালো থেকে 4টা বা 5টা পর্যন্ত আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলছি মিনিং জানতে হবে, পার্টস অফ স্পিচ বুঝতে হবে, নেগেটিভ পজিটিভ ওয়ার্ড বুঝতে হবে, ওকে। আচ্ছা, এরপরে মনে রাখবা মোটামুটি এই রুলসটা, মোটামুটি সিনোনিম বা এন্টোনিম যত ওয়ার্ডের হয় এর সিনোনিম বা এন্টোনিমও তত ওয়ার্ডেরই হয়। মোটামুটি, তবে ব্যতিক্রম হতে পারে।
তবে এটা মনে রাখবা সিনোনিম যতগুলো মনে করলা সিনোনিম যদি একটা ওয়ার্ডের হয় তুমি মনে রাখবা যেসব ওয়ার্ড 2টা 3টা 4টা আছে তারা কখনো এটা আনসার হইতে পারে না, কারণ সিনোনিমের নিয়মটা এরকম। সিনোনিমে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে মনে মনে মোটামুটি ধারণা রাখবা এন্টোনিমটাও একটা ওয়ার্ডের হবে, ওই সিনোনিমটাও একটা ওয়ার্ডের হবে। অর্থাৎ তাহলে যে সিনোনিম এন্টোনিমের 2টা বা 3টা ওয়ার্ড আছে, ঠিক আছে, তাহলে তার সিনোনিম এন্টোনিম করতে গেলে ওটাও 2টা বা 3টা ওয়ার্ডই থাকবে, ঠিক আছে। তবে 2-1টা ব্যতিক্রম থাকে এগুলোর ক্ষেত্রে, এই জন্য বললাম ব্যতিক্রম থাকতে পারে, বাট এটা মোটামুটি 90% মিলে যায়। আমি কিন্তু আবারও বলছি এগুলো কোনো রুলস না, এগুলো কোনো রুলস না, এগুলো কোনো নিয়ম না, এগুলো কোনো কিছু না, বাট এটা একটা ট্রিক্স, যে ট্রিক্স দিয়ে তুমি সহজেই সিনোনিম এন্টোনিম দাগাইতে পারবা, ঠিক আছে। আর লাস্ট নট বাট দ্য লিস্ট যে পয়েন্টটা বলবো সেটা হলো এই 4টাকে সমন্বয় করে এক্সক্লুশন মেথডে যেতে হবে। এবং বিশ্বাস করো এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মেথড, এক্সক্লুশন মেথড। বাংলায় বললে বাদ দেওয়া মেথড। কি মেথড? বাদ দেওয়া মেথড। কি মেথড? বাদ দেওয়া মেথড। অর্থাৎ যে সিনোনিম বা এন্টোনিম আসছে ওটা 4টা অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে কিছু কিছু দিয়া ধরো মিনিং বুঝে একটা বাদ দিলাম, পার্টস অফ স্পিচ দিয়ে একটা বাদ দিলাম, ঠিক আছে, নেগেটিভ পজিটিভ রুল দিয়ে একটা বাদ দিলা, তাহলে আলটিমেটলি এমনিতে আনসার সি হয়ে গেছে। সো এইটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এটাকে বলা হয় এক্সক্লুশন মেথড, এবং এটা সবচেয়ে বেস্ট মেথড। যে এই মেথড ইউজ করতে পারবা, এই 4টা মেথড ইউজ করতে পারবা সিনোনিম এন্টোনিম। তবে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হলো ভাইয়া কোনো কিছু জীবনে পড়বো না, কোনো সিনোনিম এন্টোনিম জীবনে পড়বো না আর আমি যে খালি শুধু এগুলো দিয়ে পারবো, এটা সম্ভব না। তাহলে তোমাকে আগে জানতে হবে, তোমাকে আগে জানতে হবে, ঠিক আছে। এখানে আমি বলছি 100টা সিনোনিম এন্টোনিম, পাশাপাশি তোমার আমরা বলছিলাম এর আগের দিন তোমাদের ফার্স্ট পেপারে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 5 6 7 আর 12 এই অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলোর সিনোনিম এন্টোনিম যদি কেউ পারো, এখানে মোটামুটি ধরো এখান থেকে আরো 100 পড়লাম, 200 সিনোনিম এন্টোনিম পড়ার ব্যাপার না, আধা 1 ঘন্টার ব্যাপার। 1 ঘন্টা একটু সময় দিলে 200 সিনোনিম এন্টোনিম পড়া সম্ভব, 200 সিনোনিম এন্টোনিম পড়া সম্ভব, ঠিক আছে। এই মুছে দিলাম এগুলো। কি বলছি? আমি বলছি এই 5 বছরে 4টা থেকে হলো 100 আর তোমার বই থেকে পড়বা 100, এই 200 জিনিসের সিনোনিম এন্টোনিম মিনিং সহ একটু পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। মিনিং সহ পড়ার চেষ্টা করবো, তোমার অনেক উপকার হবে ইনশাল্লাহ। বলো তোমরা এখন কমেন্ট করে আমাকে জানাও কতদূর বুঝছো। ঠিক আছে, শাইনা একটা বলছে এটা সুন্দর ট্রিক্স। ওকে, স্পেলিং এর টেকনিক ভাইয়ার ক্লাসটা করলে পেয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, স্পেলিং এর টেকনিক আমার ক্লাস করো, আমার ক্লাসের টোটাল স্পেলিং এর টেকনিক বলে দিছি, ঠিক আছে। ওইখানে আমি 2 ভাবে টেলে স্পেলিং এর টেকনিক বলছি, বয়েসের ক্ষেত্রে আমি 2 ভাবে টেকনিক বলছি, একদম তুমি দেখলে এই বয়েসটা করতে পারবে এরকম, ঠিক আছে। এই জিনিসগুলো ক্লিয়ার রাখবে একদম, ঠিক আছে। ভাগ্য ভালো বললেন না ভাইয়া সিনোনিম এন্টোনিমের জন্য, না আসলে বরং ভাগ্য ভালো। আচ্ছা আচ্ছা, সিনোনিম এন্টোনিম না আসলে এটা কল্পনা করা মানে অন্যায়, ঠিক আছে। সিনোনিম এন্টোনিম আসবে ভবিষ্যতে, সারা জীবনই আসবে, যত পরীক্ষা দিবে ততই আসবে। তুমি মেডিকেল পরীক্ষা দিয়েছো, এরকম হয়েছে যে তুমি সারাদিন দোয়া করে গেলে সিনোনিম এন্টোনিম আসবে না, এরকম হয় না, হওয়ার সম্ভাবনা খুবই কম। সো আলটিমেটলি আসবেই, সো আসবেই যেহেতু একটা জিনিস, না আসার সম্ভাবনা যেটা 0.1% আর আসার সম্ভাবনা যেটা 99.9%, সো আমি এটাকে কেন পড়বো না, কেন এটাকে আমি এমফেসিস দেবো না। হ্যাঁ, এই জন্য আমার কথা থাকবে এটা অবশ্যই এমফেসিস দেবো। ওকে, সিনোনিম এন্টোনিম এটা এর চেয়ে আর নতুন করে তুমি ইউটিউব ঘাটো, ঠিক আছে, গুগল ঘাটো, ফেসবুক ঘাটো, সব কিছু গাইটা তুমি দেখবা আমি যে কথাগুলো বলছি এর বাইরে কোনো কথা নাই। সো সিনোনিম এন্টোনিম নিয়ে সারাদিন ইউটিউবে সার্চ দিও না যে সহজে সিনোনিম এন্টোনিম পড়ার উপায় অমুক তমুক, এগুলো না সার্চ দিয়ে আমি যেগুলো বলছি এই কথাগুলো মাথায় নাও, নিজেকে জাজ করো, নিজে প্রিপারেশন নাও, একটু নিজেকে একটু ইমপ্রুভ করো। আমার বিশ্বাস তুমি সিনোনিম এন্টোনিম অনেক ভালো পারবে ইনশাল্লাহ। ওকে, ক্লিয়ার এটুক? তাহলে আমার বিশ্বাস সিনোনিম এন্টোনিম তুমি পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে মুছে দিলাম। আচ্ছা, এরপর আসো আরেকটা, যেটা হলো গ্রুপ ভার্ব। এটাও লাস্টলি আসতেছে অনেক, ঠিক আছে। গ্রুপ ভার্বের আরেকটা নাম দেখো, আমরা জানি ধরো তোমাকে বললাম গেট, রিড, অফ, ঠিক আছে, তোমাকে বললাম টেক্স, আফটার। তাহলে দেখা যায় একটা ভার্ব থাকে আর একটা প্রিপোজিশন থাকে, একটা ভার্ব থাকে একটা প্রিপোজিশন থাকে, তাই না।
এরকম না? তারপরে তোমাকে বললাম হলো ধরো আর কি বলবো, লুক ফরওয়ার্ড, ঠিক আছে, লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, এই যে একটা ভার্ব আছে, একটা হলো কি টু আছে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে ভার্ব থাকে আর প্রিপোজিশন থাকে, ঠিক আছে। তাহলে একটা ভার্ব দ্বারা শুরু, প্রিপোজিশন দ্বারা শেষ, এরকম যে ইগুলা, এদেরকে বলা হয় গ্রুপ ভার্ব। এদেরকে কি বলা হয়? গ্রুপ ভার্ব, বা এদেরকে বলা হয় ফ্রেজাল ভার্ব। কি বলা হয়? ফ্রেজাল ভার্ব, মানে একটা ফ্রেজ। তা আমরা জানি, তোমাদের পড়াইছি, আমরা যারা ফ্রেজ ভার্সেস ক্লজের ক্লাসটা করছো, তারা জানো যে ফ্রেজ মানে একাধিক শব্দ থাকবে। কি থাকবে? একাধিক শব্দ থাকবে। ফ্রেজ মানে একাধিক শব্দ থাকবে, ফ্রেজ মানে একাধিক শব্দ থাকবে, কিন্তু কোনো ফাইনিট ভার্ব থাকবে না, কোনো ফাইনিট ভার্ব থাকবে না, কোনো ফাইনিট ভার্ব থাকবে না, একাধিক শব্দ থাকবে। এরকম অবস্থা হলে ওদেরকে বলা হয় ফ্রেজ। আর যদি ফাইনিট ভার্ব থাকে তখন তাকে বলা হয় ক্লজ, তখন তাকে কি বলা হয়? ক্লজ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন আসছে আজকে, ইউ আর অ্যালাউড, তাই না? ইউ আর অ্যালাউড ইফ ইউ আর স্টুডেন্ট, মেবি এরকম একটা কিছু আসছে, হ্যাঁ, ইফ ইউ আর এ স্টুডেন্ট, তাই তো? আচ্ছা, দেখো এদের ক্ষেত্রে দেখো, এই যে ইউ আর এ স্টুডেন্ট, দেখো এনে ইউ একটা সাবজেক্ট আছে, এনে একটা ভার্ব আছে, আর এ স্টুডেন্ট, হ্যাঁ, টোটাল একটা কমপ্লিট সেন্টেন্স আছে যেটাতে ফাইনাইট ভার্ব আছে। সো এটা একটা ক্লজ, এটাগুলো আগে ক্লিয়ার করো। এখন আমরা জানি ভার্বকে যারা মডিফাই করে তাদেরকে বলা হয় অ্যাডভার্ব। দেখো ইউ আর অ্যালাউড, এই অ্যালাউডকে মডিফাই করতেছে ইফ ইউ আর এ স্টুডেন্ট। তাহলে অ্যালাউড একটা ভার্ব, ভার্বকে মডিফাই করতেছে ইফ ইউ আর এ স্টুডেন্ট। একটু হিজিবিজি হয়ে গেছে না? একটু মুইসা সুন্দর করে বুঝাই। ধরো এরকম আসছিল, আরো একটু আছে, যাই হোক আমি একটু অল্পতেই বলতেছি। ইউ আর অ্যালাউড ইফ ইউ আর এ স্টুডেন্ট, বা এরকম সামথিং লাইক দ্যাট একটা প্রশ্ন আসছে, আমি তোমাকে বুঝাইতেছি, তো আমি বুঝলেই হলো। আচ্ছা দেখো এখানে ইফ ইউ আর এ স্টুডেন্ট, এটা তো নিচে দাগ দেওয়া আছে কথার কথা। দেখো আমি বলছি ফ্রেশ কারা, পার্সো স্পিচ কারা। পার্সো স্পিচ মানে একটা শব্দ, হ্যাঁ, ফ্রেশ মানে একাধিক শব্দ, আর ক্লজ মানে একাধিক শব্দ থাকবে প্লাস ফাইনিট ভার্ব থাকবে, হ্যাঁ। ফাইনিট ভার্বের বাংলা নাম কি? সমাপিকা ক্রিয়া থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে। দেখো ইউ, তুমি, আর এ স্টুডেন্ট, এটা একটা সমাপিকা ক্রিয়া, ঠিক আছে, ফাইনিট ভার্ব আছে টোটাল, এই জন্য এটা একটা ক্লজ। এখন আমরা জানি ভার্বকে যারা মডিফাই করে তাদেরকে কি বলা হয়? ভার্বকে যারা মডিফাই করে তাদেরকে অ্যাডভার্ব বলে। এক্ষেত্রে ভার্বকে মডিফাই করার ক্ষেত্রে যদি একটা শব্দ থাকতো ওটাকে অ্যাডভার্ব বলতাম, ঠিক আছে। যদি দুইটা বা তিনটা শব্দ থাকতো তাহলে অ্যাডভার্ব ফ্রেজ বলতাম। আর একাধিক শব্দের সাথে যেহেতু ভার্ব আছে, মানে ফাইনিট ভার্ব আছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। এটাকে কি বলছি? অ্যাডভার্বিয়াল ক্লজ বলছি। এটাকে এই জন্য বলছি অ্যাডভার্বিয়াল ক্লজ। এই ফ্রেজ ভার্সেস ক্লজ আমার একটা সুন্দর ক্লাস করা আছে, ঠিক আছে, আমি ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, হ্যাঁ, ক্লাসের লিঙ্ক এই পোস্টে দিয়ে দিব, হ্যাঁ, ক্লাসের লিঙ্ক দিয়ে দিব। আমার মোট 10টা ক্লাস নেওয়া আছে ইংলিশের উপরে, 10টা ক্লাস আছে, হ্যাঁ, ফ্রি ক্লাস নেওয়া আছে, সবাই দেখতে পারবা, হ্যাঁ, অনলাইন অফলাইন। পাশাপাশি হলো আমার পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছো, আমার আনপেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছো, আমাকে যারা ফলো করো, সবাই তোমরা দেখতে পারবা। এবং আমার বিশ্বাস তোমরা যত জায়গায় ইংলিশ পড়ছো সবাই অনেক নিয়ম পড়ায়, আমি তানভীর কখনো নিয়ম পড়াই না। আমি তোমাকে সহজে, আমি যেভাবে নিজে পড়ি ওই নিজের ট্রিক্সগুলোই তোমাকে শুধু পড়াচ্ছি আমি, ওকে, ঠিক আছে। এটুকু পর্যন্ত ক্লিয়ার? এটুকু পর্যন্ত ক্লিয়ার আছে কেন বলো? ক্লিয়ার ভাইয়া? তুষি বলছে ক্লিয়ার, আচ্ছা সামি বলছে ক্লিয়ার, গুড, রাফিজ বলছে ক্লিয়ার, ঠিক আছে। আর তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু ইনভাইট দিয়ে দিতে পারো, হ্যাঁ, এত কম স্টুডেন্ট কেন? কালকে তো অনেকেই ছিলাম, আজকে তো কম কেন? তাহলে এদেরকে বলা হয়েছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, হ্যাঁ। তাহলে এইগুলোর ক্ষেত্রে একটু এদের মিনিংগুলো একটু শেখার চেষ্টা করবা, যেগুলো প্রিভিয়াস কোশ্চেন আসছে। কি করবা? এদের মিনিংগুলো, হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে এদের মিনিংগুলো পড়বা। আর মিনিং পড়ার ক্ষেত্রে কি মিনিং পড়বা? ইংলিশ মিনিংটা পড়বো, পরীক্ষায় ইংলিশ মিনিংটা আসে, ঠিক আছে। ইংলিশ মিনিংটা ধরো বাংলা টেক্সট চ্যাপ্টার, ঠিক আছে, মানে দেখাশোনা করা, ঠিক আছে। দেখাশোনা হচ্ছে ইংলিশগুলো বেশি লেখার চেষ্টা করবা, হ্যাঁ। দেখাশোনা নিজে মনে রাখার জন্য মনে রাখবা, ঠিক আছে। বা দেখতে সাদৃশ, টেক্সট চ্যাপ্টার, লুক চ্যাপ্টার মানে দেখাশোনা করা, টেক্সট চ্যাপ্টার মানে একটা সাদৃশ আর কি, হ্যাঁ,
যে হলো তোমার বাবার সাথে বা তোমার মায়ের সাথে সাদৃশ্য এরকম। হ্যাঁ, যাই হোক বাংলার চেয়ে ইংলিশগুলোকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট দিবা। হ্যাঁ, ইংলিশগুলোর উপরে বেশি ফোকাস দিবা। ওকে, তাহলে গ্রুপ ভার্বগুলো মোটামুটি দেখবা যতটুকু পারো। ওকে, তারপর তোমাদের আর কি বলে তোমাদের সিলেবাসে আরো কিছু জিনিস আছে যেটা ন্যারেশন। ন্যারেশন এত বেশি ইম্পর্টেন্ট না, দুইটা জিনিস শিখাই দিই আমি। ধরো তোমাকে যদি বলি হি সেইস, এই রিপোর্টিং বা ঠিক আছে এই 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 ভাবটা যদি হলো প্রেজেন্ট টেন্স হয় তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এখানে কোনো পরিবর্তন হবে না, জাস্ট সাবজেক্ট চেঞ্জ হবে। কি হবে? সাবজেক্ট চেঞ্জ হবে। ঠিক আছে, ভার্বের কোনো পরিবর্তন হবে না। আমরা যেমন জানি এখানে যদি সেট থাকতো তাহলে এখানে কিন্তু ভার্বের পরিবর্তন করতো, তাই তো? এগুলো খুবই জানো তোমরা, আমি এই জন্য একদম শর্টলি বলতেছি। ঠিক আছে, কারণ সময় কম। তাহলে সেইস যদি থাকে এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ভার্বের মানে কি বলে ভার্বের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ধরো হি সেইস, ঠিক আছে, যে আই এম এ স্টুডেন্ট, তাহলে কি হবে? হি সেইড মানে সেইস দ্যাট হি ইজ এ স্টুডেন্ট, এই যেটাই। ঠিক আছে, দেখো আমি কিন্তু এই এম এর জায়গায় মানে ওয়াজ নিয়ে আসি না, ইজ নিয়ে আসছি। কেন? আমি বলছি যখন এই সেইস থাকবে তখন তোমার এই ভার্বের কোনো পরিবর্তন হবে না, শুধু সাবজেক্টের পরিবর্তন হবে। যেহেতু আই, তাহলে কি বলে আই যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে যাবে, এই জন্য এখানে হি ইজ এ স্টুডেন্ট হবে। এটা একদম সিম্পল রুল। ঠিক আছে, জাস্ট এই নিয়মটা অনেকেই জানে না। এটা একবার মেডিকেলে আসছিল, পাশাপাশি বিভিন্ন ভার্সিটিতে আসছিল বা আসে আর কি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে যদি প্রেজেন্ট টেন্স থাকে তখন কিন্তু কোনো পরিবর্তন নাই, বাট প্রেজেন্ট টেন্স না থাকলেই পরিবর্তন আছে। ঠিক আছে, আজকে বকা দিই নেই এই জন্য। আচ্ছা ঠিক আছে, আর আরেকটা মনে রাখবা, হ্যাজ সেইড, হ্যাজ সেইডও যদি থাকে তাহলেও সেম, তাহলেও ভার্বের পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। তাহলে দুইটা জিনিস, একটা হলো প্রেজেন্ট টেন্স থাকলে, একটা হলো প্রেজেন্ট টেন্স থাকলে, আরেকটা কি বলছি পার্টিসিপল যদি থাকে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স যদি থাকে অথবা প্রেজেন্ট পার্টিসিপল যদি থাকে, এই দুইটা ফরম্যাটে যদি থাকে তখন ভার্বের কোনো পরিবর্তন হবে না, তখন ভার্বের কোনো পরিবর্তন হবে না। এই জিনিসটা একটু মনে রাখবা। হ্যাঁ, এই জিনিসটা একটু মনে রাখবা। ওকে, ক্লিয়ার? একটু তাহলে ন্যারেশন নিয়ে গেল, ভয়েস তো বলছি, ভয়েসটা পড়বা। আর এরপরে পাঞ্চুয়েশন আছে, পাঞ্চুয়েশন এত বেশি ইম্পর্টেন্ট না, এই দুইটা পড়ানোর মতো এরকম কোনোই নাই। তারপর একটু বলি, যেহেতু সিলেবাসে আছে, পাঞ্চুয়েশন একটু দেখবে, এগুলো তোমরা জানো, পাঞ্চুয়েশনটা একটু দেখো। আর হলো প্রি মডিফায়ার আছে মনে হয় একটা। ঠিক আছে, আচ্ছা এইখানে মডিফায়ারের ক্ষেত্রে যেটা মনে রাখবা, মডিফায়ারের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, মডিফায়ার ধরো হলো এ মেডিস্ট এরকম যদি থাকে, ঠিক আছে, এক্ষেত্রে দেখো তুমি যদি প্রথম অক্ষরটা বাদ দাও, দেখো এটা একটা অর্থ হয়, তাহলে এই এটাই একটা প্রি মডিফায়ার হিসেবে ইউজ হয়েছে। ঠিক আছে, মানে ব্যাপারটা হলো প্রথম যদি কোনো কিছু মানে সাফিক্স বা সরি প্রি মডিফায়ার না তো সাফিক্স প্রিফিক্সের কথা বলতেছিলাম। পরীক্ষার সময় সাফিক্স ভার্সেস প্রিফিক্স আছে, সাফিক্স ভার্সেস প্রিফিক্স আছে। প্রিফিক্স মানে পূর্বে, সাফিক্স মানে পরে। ঠিক আছে, যে ওয়ার্ডের প্রথমে বসে সে হলো প্রিফিক্স, আর যে ওয়ার্ডের পরে বসে সে হলো সাফিক্স। যদি পরে কোনো কিছু বসে, ঠিক আছে, ধরো হলো হ্যান্ড, হ্যান্ড একটা শব্দ, এর শেষে ওয়াই বসাই দিলাম, তাহলে এই ওয়াইটা একটা হলো সাফিক্স। আর এ মিডিস্ট এর মধ্যে এটা বসাই দিছ, এই জন্য এই একটা প্রিফিক্স। এটা একটু দেখো আর কি। আর মডিফায়ার ওরকম কখনো প্রশ্ন আসে না, মডিফায়ার একটু দেখে রেখো। ঠিক আছে, আর পাঞ্চুয়েশনটা একটু দেখে রেখো। ঠিক আছে, মোটামুটি এতটুকুই। তোমাদের প্রশ্নগুলো একটু আমাকে কমেন্টে জানাও তো। ওই তোমরা একটু কি বলে আইকিউর দুটো প্রশ্ন বলছো, আইকিউর দুটো প্রশ্ন আমি একটু সলভ করে দিই। আমার হাতে মোবাইল অন্যটা তো, একটু কমেন্টে আমার ওই প্রশ্নটা ছবি দাও অথবা আমাকে কমেন্টে একটু জানাও। মোহাম্মদ হামজা বলছি লাভ ইউ ভাইয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, ভাইয়ারা একটু শেয়ার চায়, হ্যাঁ একটু শেয়ার করে দাও, একটু তোমাদের ফ্রেন্ড লিস্ট যারা আছে কবে আর কি বলে, পাশাপাশি হলো নিজেদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, ইংলিশ টোটাল কয়টা ক্লাস হয়েছে? ইংলিশ আমার পেইড ব্যাচে যদিও ক্লাস 2টা, কিন্তু অ্যাকচুয়ালি আমার ক্লাস আছে হলো ভিতরে আছে হলো 10টা, আর আজকে আমি বাকি যে একটা নিলাম আর গত ক্লাসে একটা বলছি, মোট টোটাল 12টা ক্লাস আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, 10টা ক্লাসের লিঙ্ক তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, লিঙ্ক গ্রুপে দেওয়া আছে। ঠিক আছে, আর সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের নাম হলো ব্রাদার্স সাজেশন। হ্যাঁ, সেম নাম ব্রাদার্স
সাজেশন, হ্যাঁ ঠিক আছে, ব্রাদার সাজেশন নামে আছে, ওটা আমি আর তোমার মাহমুদ ভাই চালাই। ঠিক আছে, একটু সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে রেখো। ইনশাআল্লাহ ওখানে আমরা সব ধরনের তথ্য দিই, সব ধরনের তথ্য তুমি পাওয়া যাবো এখানে। হ্যাঁ, ছবি আইকিউ এর, আচ্ছা ছবি দেওয়া যায় না, প্রশ্ন তাহলে আমি কেমনে দেখবো? ইংলিশ কোশ্চেনের পিক দেওয়া যায় না, দেখে না। প্রশ্নটা কি বলতে পারবা? প্রশ্নটা একটু লিখতে পারবা? লেখো না, আমি একটু বলে দিচ্ছি, প্রশ্নটা একটু লেখো। ওই যে প্রশ্নটা ছিল, হ্যাঁ তোমরা অনেকে দিয়েছিলে এটা, লয়াল 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 যদি কি হয় এটা একটু বলো না, প্রশ্নটা বলো একটু মোটামুটি ইনশাল্লাহ। হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেন, আমার ক্লাস, আমার নেয়া 12টা ক্লাস প্লাস যে ভার্সিটিতে এক্সাম দিবা, যে ভার্সিটি এক্সাম দিবা সেটার কোশ্চেন অ্যানালাইসিস, এই দুটা জিনিস যদি কেউ করে আমার কথা, সে 90%-এর উপরে মার্ক পাবে ইনশাল্লাহ ইংলিশে। ঠিক আছে, প্রশ্নের মালিক কই ভাই? আইকিউ সাংকেতিক বিন্যাস, সেটা প্রবলেম। হ্যাঁ আমি বললাম তো, একটু আইকিউটা বলো না। লয়াল ইকুয়াল টু, আমার কাছে ওই ফোনটা নাই, একটু প্রশ্নটা বলো জাস্ট, লয়াল ইকুয়াল টু কি আছিল, আমি আনসার করে দিচ্ছি। তো দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, যদি যে প্রশ্নটা না হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, দেখো হোয়াটসঅ্যাপ আছে, একটু দাও না যে কেউ, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু জাস্ট বলো, প্রশ্নটা বলো, লয়াল ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু কি ছিল, আর এনে কি ইকুয়াল টু কি ছিল? লয়াল ইজ কোডেড জোয়াজ, আচ্ছা জো গুড, লয়াল ইজ কোডেড জোয়াজ, প্রন ইজ কোডেড টু কি হবে? আচ্ছা এই প্রন, PRONE, প্রন ইজ কোডেড, গুড ঠিক আছে। দেখো এগুলোর ক্ষেত্রে যেটা করবা, হ্যাঁ যেটা করবা সেটা হলো ABCD লিখে ফেলবা। হ্যাঁ, কোন 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 অক্ষর আছে দেখো, এ আছে মানে ABCD লিখে ফেলবা। হ্যাঁ পারলে এই যে ABCDEFGHIJKLMNO, ঠিক আছে, PQRSTUVWXYZ, 26টা ABCD লিখে ফেলবা। হ্যাঁ, প্রশ্নের মধ্যে এক কোণা দিয়ে লিখে ফেলবা দ্রুত। এখন তুমি খেয়াল করো, এই প্রথম অক্ষরের জন্য প্রথম অক্ষর চিন্তা করবা। তুমি এনে দেখো এল আছে, এল এর সাথে কার সম্পর্ক? জে এর সম্পর্ক। এল এর এক অক্ষর আগে গেল কে, তার এক অক্ষর আগে গেল জে, বুঝতে পারছি? কয় অক্ষর আগে? এই এক, এই 2 নম্বর অক্ষরটা আর কি ইউজ করছে। ওকে আচ্ছা, ওয়াই এর তারপর ও তো আসো, ও এর জন্য ও রাখছে, তাহলে ও এর কোনো চেঞ্জ নাই। ও এর জন্য ও রাখছে, ও এর কোনো চেঞ্জ নাই। ওকে, ও সেম থাকবে, ঠিক আছে, কারণ ও এর জন্য কোনো চেঞ্জ তারা করে নাই। ওকে, মানে সেকেন্ড যে অক্ষরটা থাকবে, সেকেন্ড অক্ষরে কোনো চেঞ্জ হবে না। থার্ড আসো ওয়াই, এই যে ওয়াই যাও, ওয়ার জন্য কি ইউজ করছে? ডাব্লিউ ইউজ করছে। দেখো ওয়ার ঠিক এক ঘর আগে আর 2 ঘর আগে, 2 ঘর আগে ডাব্লিউ আছে, 2 ঘর আগে ডাব্লিউ আছে, তাহলে 2 ঘর আগে বসাইছে। ওকে, তাহলে বুঝলাম এটা 2 ঘর আগে বসছে, এটা 2 ঘর আগে বসাইছে, এটা 2 ঘর আগে বসাইছে। এতে এটা এ আছে, এটা এ আছে, মানে 4 নম্বর অক্ষরটা সেম থাকবে, 4 নম্বর অক্ষরটা সেম থাকবে। তারপর আবার এল এর জন্য যে বসাইছে আবার সেম, তাহলে 2 নম্বর অক্ষর, 2টা অক্ষর। ওকে, এখন তাহলে প্রণয়ের জন্য কি হবে? দেখো এখন কত সহজ। তোমার আগে সবার আগে যেটা করতে হবে, 2 নাম্বার আর 4 নাম্বার এটা কোনো চেঞ্জ করা নাই, তাহলে এই যে 2 নাম্বার আর 4 নাম্বার এই দুটো সেম থাকবে, তাহলে আর এর জায়গায় আর থাকবে, এন এর জায়গায় এন থাকবে। ওকে আচ্ছা, এখন তাহলে পি এর জন্য আসো, পি তে যাও, এই যে পি এর কি হবে? কয় ঘর আগে হবে? 1 ঘর 2 ঘর আগে হবে, কারণ কি এই জায়গায় এল এর জন্য যে বসছে, তাহলে পি এর জন্য বসবে এই যে ও বসবে না, ও না 1 নাম্বার, এন বসবে 2 নাম্বার, তাহলে এখানে এন হবে। পি এর জন্য কি হবে? এন হবে। তারপর আর তো আরই থাকবে, 2 নাম্বারটা সেম ছিল। 3 নাম্বার আসো, ও 3 নাম্বার কি আছে? ও, ওর জন্য 2 ঘর আগে বসবে, ও তো যাও, এই যে ওর জন্য 2 ঘর আগে বসবে, ও এর 1 ঘর আগে আছে এন, 2 ঘর আগে আছে এম, তাহলে এখানে এম বসবে, ঠিক আছে। তারপর এন তো সেম থাকবে। তে যাও, লাস্টের জন্য কয় ঘর হবে? 2 ঘর হবে। 2 ঘর মানে কি হবে? এর আগে হলো ডি 1 ঘর, এই 2 ঘরে সি হবে, তাহলে এটা সি হবে, এটাই আনসার। বুঝছো? এই যে গুড, এই যা আফসারি আঞ্জুম বলছে এন আর MNC, দেখো পারো কিনা, বুঝছো কিনা বলো? আইকিউ বুঝছো কিনা?
আইকিউ আমি যা ক্লাস দিব ইনশাল্লাহ সব কমন পাবে, সব ধরনের সব কিছু পানির মতো সোজা করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। এবার বুঝছো, সবাই বুঝছো কিনা বলো? সবাই এবিসিডি লিখে ফেলবা, লেখা অক্ষরগুলো মিলাবা, শেষ। অক্ষরগুলো মিলাইলেই একদম পানির মতো সহজ হয়ে যাবে। এই যে আছি, ইরা বলছে এই যে আছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি বুঝতে পারিনি, তুমি বুঝো নাই? আচ্ছা, হাফসা বলছে বুঝে নাই, আমি আবার বলতেছি। দেখো ব্যাপারটা হলো, দেখো প্রথম অক্ষরের জন্য প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষরের জন্য দ্বিতীয় অক্ষর, তৃতীয় অক্ষরের জন্য তৃতীয় অক্ষর, চতুর্থ অক্ষরের জন্য চতুর্থ, পঞ্চমের জন্য পঞ্চম। সবার আগে দেখো তুমি এখানে ও আছে, এখানে ও আছে, এখানে এ আছে, এখানে এ আছে, মানে 2 নাম্বার আর 4 নাম্বার অক্ষর সেম সেম। তাহলে যে প্রশ্নটা আসছে, তাহলে প্রণের যে প্রশ্নটা আসছে এটার 2 নাম্বার অক্ষর আর 4 নাম্বার অক্ষর সেম থাকবে, অর্থাৎ আর আর এন এই দুটো ঠিক থাকবে। কারণ এখানে 2 নাম্বার অক্ষর 4 নাম্বার অক্ষর, এখানে 2 নাম্বার অক্ষর আর 4 নাম্বার অক্ষর সেম। অর্থাৎ তাহলে প্রশ্ন যেটা আসছে এটা তো প্রশ্ন মান, প্রশ্নের 2 নাম্বার আর 4 নাম্বার অক্ষর, আনসারের 2 নাম্বার আর 4 নাম্বার অক্ষর সেম থাকবে। ক্লিয়ার? বাকি অক্ষরগুলোতে প্রত্যেকটার জন্য দেখো, এল এর জন্য ওরা কি করছে, জে কে লিখছে। ঠিক আছে, আমি যদি এবিসিডি করে গুইনা যাই তাহলে দেখবো যে এর পরে কে আছে, এরপরে এল আছে, অর্থাৎ এল এর 2 মানে এর আগে 1 নাম্বার 2 নাম্বার অক্ষরটা ইউজ করছে, অর্থাৎ এল এর আগে তারা জে কে ইউজ করছে, মানে 2 ঘর আগের যে অক্ষরটা ওইটা ইউজ করছে। ঠিক আছে, এল এর জন্য জে কে ইউজ করছে। ওয়াই এর জন্য সেম, ওয়াই এর 2 ঘর আগে, এই যে 1 ঘর 2 ঘর আগে ডাব্লিউটাকে ইউজ করছে। ঠিক আছে, আর এল এর জন্য আবার সেম জে কে ইউজ করছে। অর্থাৎ তোমার যে আনসারটা হবে পি এর জন্য, তাহলে তুমি কয় ঘর আগে, 2 ঘর আগে যে অক্ষরটা সেটা ইউজ করবা। পি এর জন্য দেখো 1 ঘর আগে ও আছে, 2 ঘর আগে এন আছে, তাহলে এখানে তোমার এন আনসার হবে। আর তো সেম সেম আগে বলে ফেলছি। ওতে আসো, ওতে যাও, ও এর 1 ঘর আগে কি আছে, ও এর 1 ঘর আগে এম এন আছে, 2 ঘর আগে এম আছে, তাহলে 2 ঘর আগে এনে কি বসবে, এন, এই যে ও এর পরিবর্তে এম বসবে। এন আগের মতোই, কারণ 4 নাম্বার অক্ষর সেম, তাহলে এন এর জায়গায় এন বসবে। ইতে আসো, লাস্টের অক্ষর 2 ঘর আগে বসবে, তাহলে লাস্টের অক্ষর ই এর আগে গেছিল ডি, তার আগে আছে সি, তাহলে এই জায়গায় সি বসবে। ঠিক আছে, না বুঝলে তুমি ক্লাস শেষ করলে আমি পরে বই নেবো। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, কে জানি বুঝো নাই বললা? ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, এটা পর্যন্ত ক্লিয়ার? আরেকটা কোডের একটা প্রশ্ন আসছিল, ওই কোডটা দিলে আমি বুঝাই দিতাম। ওই কি বলে 2 1 3 4 এরকম একটা কোড ছিল, ওই কোডটা একটু বলো, তাহলে আমরা ক্লাস শেষ করে দেবো, আর বেশি বড় করবো না। হ্যাঁ, বুঝছি ভাই, বলছে ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। ইংলিশে এর বাইরে বলতে তুমি হলো যদি পারো একটু রাইট ফর্ম অফ ভার্ব, এটার কিছু নিয়ম আছে। ঠিক আছে, যেমন হলো পজিটিভ ভার্ব আছে, এগুলো একটু পড়ো। ঠিক আছে, যেমন লেট, মেক কে, বলল, চলো, হ্যাভ ও গেটকে, হেল্প করি। ঠিক আছে, এই যে লেট, মেক, হ্যাভ, গেট আর হেল্প, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টাকে বলা হয় পজিটিভ ভার্ব। কি বলা হয়? পজিটিভ ভার্ব। হ্যাঁ, এগুলো খুব আসে পরীক্ষায়। লেট মেককে বললো চলো, হ্যাভ ও গেটকে হেল্প করি, এটা এইভাবে মনে রাখবা। হ্যাঁ, লেট মেককে বললো চলো, হ্যাভ ও গেটকে কি হেল্প করি। ঠিক আছে, লেট মেককে বললো চলো, হ্যাভ ও গেটকে হেল্প করি। আচ্ছা, ওই আজমাইন একটা কোশ্চেন করছো, জাভেদ ওয়াজ সো এক্সাইটেড দ্যাট হি ওয়াজ লেইং ডাউন ফর স্লিপ। ঠিক আছে, লেইং ডাউন এটা লোক একটা গ্রুপ ভার্ব আসছে। ঠিক আছে, লেইং ডাউন ফর স্লিপ, ঘুমের জন্য, মানে ঘুমাইতে গেছে সে। ঠিক আছে, এতটা এক্সাইটেড, সো এক্সজস্টেড, মানে সে এতটাই হলো এক্সজস্টেড যে সে হলো কি শুয়ে পড়ছে। লেইং ডাউন মানে হলো শুয়ে পড়া। ঠিক আছে, এটা হলো গ্রুপ ভার্ব আসছে, যে গ্রুপ ভার্বটা লেইং ডাউনটাই ঠিক আছে, দ্যাটস হোয়াই এটা কারেক্ট আনসার। বুঝতে পারছি? দ্যাটস হোয়াই সেটা কি কারেক্ট আনসার। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, আচ্ছা, এই লেট মেককে বলো চলো, হ্যাভ ও গেটকে হেল্প করি। এই যে 5টা পজিটিভ ভার্ব আছে, তাহলে পজিটিভ ভার্ব কি কি তোমাকে যদি বলি, এটা হলো লেট, 2 নম্বর হলো মেক,
3 নম্বর হলো হ্যাভ, 4 নম্বর আছে গেট, 5 নম্বর আছে হেল্প। এটা এইভাবে মুখস্থ করবা। লেট মেককে বলো চলো, হ্যাভ ও গেটকে হেল্প করি। এদের পরে যদি বস্তু থাকে, এদের পরে বস্তু থাকলে ভার্ব 3 বসে। বস্তু থাকলে কি বসে? ভার্ব 3 বসে, ঠিক আছে, মানে পাস্ট পার্টিসিপল বসবে। ওকে, এদের পরে বস্তু যদি থাকে তাহলে সবসময় পাস্ট পার্টিসিপল বসবে, ঠিক আছে। সো এটা নিয়ে আর কথা নাই। বাট ব্যক্তি যদি থাকে একটু বলে দিই, যদি ব্যক্তি থাকে, হ্যাঁ একটু মুছে দিলাম। সব তো পড়ানো সম্ভব না, বাট আমি আমার সর্বোচ্চ ওটার চেষ্টা করতেছি। হ্যাঁ, লেটের ক্ষেত্রে যদি ব্যক্তি থাকে, ঠিক আছে, তাহলে হলো শুধু B1 বসবে, ঠিক আছে। মেকের ক্ষেত্রে যদি ব্যক্তি থাকে, ঠিক আছে, 2 + B1 বসবে। হ্যাভের ক্ষেত্রে সরি দুইটাতেই B1 বসবে, ঠিক আছে। হ্যাভের ক্ষেত্রে আর গেটের ক্ষেত্রে, ঠিক আছে, হ্যাভের ক্ষেত্রে অ্যাপের ক্ষেত্রে আর গেটের ক্ষেত্রে একটু ভুলে গেলাম আমি। এটা একটু দেখে নিও তো একটু কারেকশনটা, কোনটাতে জানি 2 + B1 বসে, ঠিক আছে। আর হেল্পের ক্ষেত্রে দুইটাই বসতে পারে, এটা একটু এই দুইটা একটু দেখে নিও, ঠিক আছে। হেল্পের ক্ষেত্রে দুইটাই B1 অথবা 2 + B1 দুইটাই বসতে পারে, হ্যাঁ, ঠিক আছে। এই হ্যাভ আর গেটের মধ্যে একটা মানে B1 হবে আর একটা 2 + B1 হবে, সম্ভবত এরকম হওয়ার কথা, বাট তারপরে একটু দেখে নিও এই দুইটা, ঠিক আছে। B1 মানে বুঝো তো, প্রেজেন্ট ফর্মের পাস্ট মানে প্রেজেন্ট ফর্ম বসবে আর কি, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটা লাস্ট আমি ক্লাসটা শেষ করে দেবো, এটা একটু দেখে নিও। হ্যাঁ, আমার একটু ব্যক্তিটা নিয়ে একটু ঝামেলা হয়েছে, বস্তুগুলো সব ভার্ব 3 বসবে, বাট ব্যক্তিগুলোর ক্ষেত্রে এটা একটু দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, একটা কোড আছে এরকম যে 12993 ইজ 3535291, ঠিক আছে। ধর এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, এটা ডি ধরি, এটা ই ধরলাম, ঠিক আছে। আচ্ছা, আর কি দিছে? টু 9,684 এগুলো 482 কেন? এটা তো আরো দুইটা হবে, প্রশ্ন ভুল আছে। 482 তো হওয়ার কথা না, এনে 5টা হলে 5টাই হবে, এনে আরো দুইটা হবে, প্রশ্ন ঠিক নাই, 5টা হবে। 72936 এটা 5টা হবে, এনে আরো দুইটা প্রশ্ন হবে, ঠিক আছে। তাও আমি দেখাচ্ছি, দেখো এখন, দেখো তুমি খুব ভালোভাবে খেয়াল করো। এই 3 কয় নাম্বার আছে? ইতে আছে, তাহলে এটা ই, ঠিক আছে। তারপর 5 কি আছে? কি গুগল লেন্স কি ভুলভাল স্ক্যান করছে? এই প্রশ্নটা ঠিক নাই তুষি, প্রশ্নটা ঠিক নাই, এটা আমি পরে সলভ করে দেবনি, গ্রুপে সলভ করে দেবনি। হ্যাঁ, প্রশ্নটা ঠিক নাই, প্রশ্নটা এই যে দুইটা প্রশ্ন মিসিং আছে। 5টা ঘর থাকলে এনে 5টা থাকতে হবে, হ্যাঁ, এখানে 5টা থাকলে এখানে 5টা থাকতে হবে, প্রশ্নটা ঠিক নাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, এটা হলো আমি পরবর্তীতে সলভ করে দেবনি, বাট এগুলো খুব সহজ। হ্যাঁ, এগুলো জাস্ট কোডিংগুলো খুবই সহজ, দেখলেই তুমি পারবা, ঠিক আছে। কোডিং ডিকোডিং এগুলো একদম ইজি, জাস্ট খালি অক্ষর মেলানোগুলা আর সংখ্যা মেলানো, ঠিক আছে, সংখ্যা মেলানো, অক্ষর মেলানো। এবার যে বিসিএস একটা প্রশ্ন আসছিল, ওটা আমি তোমাকে দেখাই দিতাম, বাট প্রশ্নগুলো আমার কাছে নাই, যেন দেখাইতে পারতেছি না। আর যে প্রশ্নটা দিয়েছো ওই প্রশ্নটা কারেক্ট নাই, ঠিক আছে, কারেক্ট থাকলে আমি দেখাই দিতাম। ওকে, বুঝতে পারছি, এটুকু পর্যন্ত ঠিক আছে কিনা দেখো। আচ্ছা, তোমাদের একটা লাস্ট প্রশ্ন দেখাই, ঠিক আছে, বলো হুইচ ওয়ান ইজ কারেক্ট। ঠিক আছে, লেট আই ইউ and he go there. B number, let you, he and I go there. Let me, you
he go there, let you, him and me go there। বলো তো কোনটা आंसर करेक्ट? হ্যাঁ হ্যাঁ শিখতে হবে, কিছু করার নাই। একটু দেখো ঠিক আছে কিনা, বলো তো কোনটা কারেক্ট হবে, কোনটা কারেক্ট হবে দেখো। আরে ওই পজিটিভ ভার্বে আমি বলছিলাম লেট আর মেক, এদের পরে যদি ব্যক্তি থাকে ঠিক আছে তাহলে কি বসবে, তাহলে বি ওয়ান বসবে ঠিক আছে। আচ্ছা হ্যাভ আর গেট এদের ক্ষেত্রে যদি হলো ব্যক্তি থাকে তাহলে এটাতেও বি ওয়ান বসবে, আর গেট প্লাস ব্যক্তি থাকলে টু প্লাস বি ওয়ান বসবে ঠিক আছে। আর লাস্টে হেল্প, হেল্পের ক্ষেত্রে দুইটাই বসতে পারে, দুইটাই কারেক্ট। হ্যাঁ এটা হলো বি ওয়ান বসতে পারে অথবা টু প্লাস বি ওয়ান বসতে পারে, এটাই বলছিলাম ঠিক আছে। এটা বলছিলাম যেমন এই যে এনে লেট আছে, কথার কথা লেট, লেটের পর আই ইউ হি মানে যাই হোক এটা যেটাই কারেক্ট হোক, এগুলো তিনটাই ব্যক্তি, ব্যক্তির পর এই জন্য কি বসছে না গো বসছে, গোয়ের সাথে কোনো এস বাই এস কিছুই বসে না, গো বসছে, গো বসছে। কেন গো বসছে? কারণ আমরা বলছি ব্যক্তি থাকলে তখন বি ওয়ান বসে, বুঝতে পারছি। আর যদি এনে বস্তু থাকতো, এদের সবার পরে যদি বস্তু থাকে, বস্তু থাকলে সবসময় ভার্ব থ্রি বসবে, ভার্ব থ্রি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে ঠিক আছে। তখন এনে গন দেওয়া লাগতো, যদি বস্তু থাকতো তখন এনে গন দেওয়া লাগতো, বুঝছো? এই পজিটিভ ভার্ব বুঝছো কিনা, পজিটিভ ভার্ব বুঝছো কিনা? এই পজিটিভ ভার্ব বুঝছো কে জানি? হ্যাঁ আজমাইন, ফারহান হোসেন আজমাইন, পজিটিভ ভার্ব বুঝছো কিনা? আমি আবারও বলতেছি লেট মেক এদের পরে ব্যক্তি যদি থাকে, লেট মেক এদের পরে ব্যক্তি যদি থাকে তাহলে বি ওয়ান বসে ঠিক আছে। আর হ্যাভের পরে ব্যক্তি থাকলে বি ওয়ান, গেটের পরে ব্যক্তি থাকলে টু প্লাস বি ওয়ান, হেল্পের পরে ব্যক্তি বা বস্তু মানে ব্যক্তি যদি থাকে বি ওয়ান অথবা টু প্লাস বি ওয়ান। আর এদের পরে যদি বস্তু থাকে, বস্তুর ক্ষেত্রে সবার ক্ষেত্রেই ভার্ব থ্রি মানে সবার ক্ষেত্রেই পাস্ট পার্টিসিপল বসবে ঠিক আছে। আর ব্যক্তির ক্ষেত্রে এগুলো একটু দেখে নিও, আর তার মধ্যে বলছি হ্যাভ আর গেটটা একটু তোমরা কনফার্ম হয়ে নিও। আমার যতদূর মনে আছে এটা বি ওয়ান প্লাস টু প্লাস বি ওয়ান বসে, তারপরে তোমরা একটু দেখে নিও ওকে। তোমরা একটু জাস্ট দেখে নিও এটা যে এটার আনসারগুলো কি হবে, বুঝতে পারছি আমি? তাহলে হ্যাভ প্লাস ব্যক্তি যদি থাকে বি ওয়ান, গেট প্লাস ব্যক্তি যদি থাকে টু প্লাস বি ওয়ান হবে ওকে ঠিক আছে। আর বস্তু যদি থাকে অলওয়েজ, অলওয়েজ অলওয়েজ ওইখানে ভার্ব থ্রি বসবে ঠিক আছে। এখন এই ক্ষেত্রে অনেকে আনসারটা তোমরা বি বলতেছো, আনসারটা অনেকে বি বলতেছো, অ্যাকচুয়ালি আনসারটা বি না। কেন বি না এটা তোমার ব্যাখ্যায় আসি। আমি জানতাম তোমরা সবাই বি বলবা, কিন্তু আনসারটা অ্যাকচুয়ালি বি না। সবাই তো বলছো বি, কিন্তু কারোটাই হয় নাই ঠিক আছে। ঠিক আছে কেন বি হলো না? আমাদের ফর্মুলা এটা ঠিক আছে 231 ফর্মুলা ঠিক আছে, 231 ফর্মুলা। আর আমরা যদি হলো বলা হয় এরকম দেখো তোমাদের গল্পটা বলি ঠিক আছে। যদি বলি 1 2 3 বলা হয় চলছে খারাপ দিন, হ্যাঁ 2 3 1 ভালো মেয়ে দেখ, হ্যাঁ বুঝছো? তাহলে 1 2 3 কখন বসে? যখন খারাপ চলে। আর 2 3 1 কখন দেখবা? তখন ভালো মেয়ে দেখবা ঠিক আছে। তাহলে এটা যেহেতু ভালো পজিটিভ, এটা যেহেতু পজিটিভ, পজিটিভ চিন্তা ভাবনায় সবসময় 2 3 1 বসবে, পজিটিভ চিন্তা ভাবনায় সবসময় 2 3 1 বসবে ঠিক আছে, 2 3 1 বসবে ওকে। আচ্ছা তাহলে দেখো 1 2 3 চলছে খারাপ দিন, 1 2 3 চলছে খারাপ দিন, 2 3 1 ভালো মেয়ে দেখ ঠিক আছে। তোমাদের জন্য সবার জন্য ভালো ভালো মেয়ে দেখা হবে, হ্যাঁ ঠিক আছে। বুঝছো কি বলছি? তোমাদের সবার জন্য ভালো ভালো মেয়ে দেখা হবে, টেনশন নিও না। আচ্ছা 1 2 3 চলছে খারাপ দিন, 2 3 1 ভালো মেয়ে দেখ ঠিক আছে। তার মানে ভালো যখন বলবে তখন 2 3 1 মানে পজিটিভ যখন বলবে 2 3 1, নেগেটিভ পয়েন্ট যদি হয় ব্লেম করা ঠিক আছে বা অন্য কোনো কিছু যদি হয় এদের ক্ষেত্রে 1 2 3 বসবে ওকে ঠিক আছে। স্বামী মাথায় হাত দিছে, রাফিজ বলছে আমিন, হ্যাঁ আমিন, ভালো মেয়ের কথা বলছে আমিন। সবাই সবাই জীবনে ভালো মেয়ে পাও, সবাই সব ভালো মেয়েই ভালো ছেলে পাও, এটাই দোয়া। যাই হোক এখন এনে অ্যাকচুয়ালি আনসারটা কি? আনসার এও না। এখন বলো আনসার কি হবে? ঠিক আছে ফারহানা বলছে আমি মেয়ে দিয়ে কি করব। আচ্ছা তোমরা যে বললাম ঠিক আছে, ভালো ছেলের জন্য, ভালো ছেলের জন্য ভালো মেয়ে
আর হলো ভালো মেয়ের জন্য ভালো ছেলে। ঠিক আছে, দোয়া করে দিছি, যাও সবার জন্য দোয়া করে দিছি। ঠিক আছে, আচ্ছা গুড। এখন আসো আমার প্রশ্নে আসি। ভালো ছেলে ভালো মেয়ে দিয়ে দেখবা, জীবনে প্রচুর সময় আছে, দেখো কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে বুঝছো এটা, এটা যে কোনো দিন যাতে ভুল না হয়। ওকে, এখন ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হলো এখানে আনসার অ্যাকচুয়ালি হলো ডি। আনসার কেন ডি? লেট একটা ভার্ব ফর্ম, লেট একটা কি ফর্ম? ভার্ব ফর্ম। ভার্বের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে। কি বসে? অবজেক্টিভ ফর্ম বসে। হ্যাঁ, এটা কারেক্ট ছিল, বি নাম্বারটা কারেক্ট ছিল, বাট দেখো ইউ, এর উপরে হি, এটা একটা সাবজেক্টিভ ফর্ম। এটা একটা কি ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বসে, আর ভার্ব যদি আগে আসে তখন এরপরে অবজেক্ট বসে। ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে। ঠিক আছে, লেট যেহেতু এনে একটা ভার্ব, ভার্বের পরে কি বসবে? অবজেক্ট ফর্ম বসবে। এখন বলতে পারো ভাইয়া ইউ তো সাবজেক্ট না, না, কারণ ইউ এর সাবজেক্ট ফর্ম ইউ, ইউ এর অবজেক্ট ফর্ম ইউ। বাকি দুইটা দেখো, হি এর অবজেক্ট ফর্ম হিম, আই এর অবজেক্ট ফর্ম মি। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমার আনসার এখানে কি হবে? ডি হবে। আনসার আমার কি হবে? ডি হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মেয়েদের জন্য 2 3 1 ভালো ছেলে দেখ। ঠিক আছে, 2 3 1 ভালো ছেলে দেখ। হ্যাঁ, আর ছেলেরা লেখা হলো 2 3 1 ভালো মেয়ে দেখ, যে যেটা দেখতে চাও দেখো, সমস্যা নেই। ঠিক আছে, এইটুকু পর্যন্ত বুঝছো কিনা? তাহলে আনসার কি হবে বলো? আনসার কি হবে? ডি হবে। কেন ডি হয়েছে বুঝছো? এটা কেন না? এটা কেন না? কারণ হি সাবজেক্ট, আইও সাবজেক্ট। আমরা বলছি ভার্বের পরে লেট একটা ভার্ব, ভার্বের পরে কখনো সাবজেক্ট ফর্ম বসতে পারে না, ভার্বের পরে সবসময় অবজেক্ট ফর্ম বসে। ঠিক আছে, ভার্বের পরে সবসময় কি? অবজেক্ট ফর্ম বসে। যেমন আমি বললাম আই মেড হিম ক্যাপ্টেন, এই দেখো মেড এর পরে হিম বসাইছো, এদিকে তুমি এইভাবে লেখো যে আই মেড হি ক্যাপ্টেন। এটা কি সম্ভব? এটা সম্ভব? এটা কিন্তু সম্ভব না। তাহলে লেট দেখে তোমার কেন মনে হচ্ছে যে বি নাম্বারটা আনসার হওয়া পসিবল? তাহলে না, বি নাম্বারটা আনসার হওয়া পসিবল না, আনসার আমার ডি হবে। বুঝতে পারছি? এরপরে কিছু আসলে রাইট ফর্ম অফ ভার্বসের নিয়মের শেষ নাই, হাজার 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 নিয়ম। তুমি যতগুলো পারো, তুমি এতদিন অনেক বেশি পড়ছো। ঠিক আছে, আমার কথা তুমি ওগুলো একটু রিক্যাপিচুলেশন করবা, একটু দেখবা, বইটা গুছাবা, যে কোনো একটা বই থেকে মোটামুটি দেখবা, সব মিলায়। ঠিক আছে, ভালো নিয়ম যেগুলো আছে সব মিলায় 40 থেকে 50টা নিয়ম আছে, যেগুলো একদম সচরাচর সবসময় পরীক্ষা আসে, ওগুলো একটু দেখে নিবা। ঠিক আছে, তাহলে রাইট ফর্ম অফ ভার্বটা একটু দেখে নিবা। হ্যাঁ, ঠিক আছে, আর বাকি আমার ক্লাসগুলো করবা, প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা, প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা। ঠিক আছে, আমি কি বলছি? তাহলে আমার ক্লাসগুলো করবা, পাশাপাশি প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করবা। হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেন। হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেনের মধ্যে কার কার কোশ্চেন করবা? সবার আগে বিসিএস করবা, মেডিকেল করবা, ডিইউ, ডিইউ এর ডি ইউনিটটা করবা। ঠিক আছে, আর জাবি ডি ইউনিট এটা করবা। এই 4টা জিনিসের প্রশ্ন সলভ করবা। আর বাংলাদেশের যত জায়গায় পরীক্ষা দিতে যাবা, যদি ইংলিশ পরীক্ষা দাও, আনসার করো, তাহলে তুমি ওই ভার্সিটির আর প্রিভিয়াস কোশ্চেন দেবা। ঠিক আছে, আচ্ছা, আর এর বাইরে কি করবা? এর বাইরে রাইট ফর্ম অফ ভার্বটা একটু দেখবা, রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, প্লাস ভোকাবুলারি পার্ট যেটা আছে, ভোকাবুলারি পার্ট তো আসলে বলার কিছু নাই, রাইট ফর্ম অফ ভার্ব বলার কিছু নাই, এগুলো তোমরা সব জানো, এগুলো আমি জানি, তোমরা ওন করো, ওন করা বুঝো তো, মানে এই জিনিসগুলো তুমি না বললেও তুমি পারবা। ধরো তোমাকে কিছু, তোমাকে যদি বলি আমি, তোমাকে যদি বলা হয়, সবাইকে যদি তোমাদের বলা হয় যে a + b হোল স্কয়ার, এই সূত্রটা তুমি ভুলে যাও, এটা মাথাতে অনেক, মাথায় তোমার অনেক জ্যাম হয়ে গেছে, মাথায় তুমি অনেক বেশি প্রেশার নিয়ে ফেলছো, এই সূত্রটা তুমি ভুলে যাও, এটা কোনোদিন সম্ভব? ইম্পসিবল, সম্ভব না, কারণ তুমি এটা ওন করে ফেলছো এই জিনিসটা। তাহলে আমার কথা হলো ইংলিশটাকেও এটা ওন করতে হবে, নিজের কাছে এটা ওন করতে হবে। আমার ক্লাসগুলো করো, তোমার কাছে মনে হবে ইংলিশ অনেক সহজ, ভাইয়া বায়োলজি যেমন সহজ পড়ায়, ভাইয়া IQ যেমন সহজ পড়ায়, ভাইয়া ইংলিশটাও সহজ করে পড়াই দিয়েছে। এই ইংলিশ কেউ পড়ায় না, আমি আবারও বলতেছি, এই ইংলিশ কেউ পড়ায় না, সবাই মানে গতানুগতিক নিয়ম পড়ায়, এই হাজার হাজার নিয়ম পড়ায় দেয়, পরীক্ষায় যায় কোনো নিয়ম কমন করে না। কারণ কি? পরীক্ষায় সব এক্সেপশনাল নিয়ম আসে, এই জন্য ট্রিক্স শিখে যাও, যে ট্রিক্সগুলো দিয়া তোমাকে কাজে দিবে, তোমাকে হেল্প করবে। ঠিক আছে, তো আমার বিশ্বাস তোমরা অনেক ভালো করবা। আজকে আপসেট ছিলাম, ক্লাস করে মন ভালো হয়ে গেছে, গুড। ঠিক আছে, ম্যাজিক ম্যাজিক, মিষ্টি মুখ করানো হোক। আচ্ছা, সবারই মিষ্টি মুখ হ্যাঁ করানো হোক, আর আমার জন্য দোয়া করে সবাই। হ্যাঁ, ঠিক আছে, আর যারা আমাদের অবিসিটি ব্যাচে ভর্তি হওয়া না এখনো, যারা হলো ডাবির পরে ভর্তি হতে যাচ্ছ, তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে 1499 টাকা পাঠালে আমরা তোমাদের অ্যাড করে দিব। আমাদের সব ক্লাস, বায়োলজিতে 2টা ক্লাস হয়েছে, কেমিস্ট্রিতে 2টা ক্লাস হয়েছে। ঠিক আছে, এবং সব ক্লাস রেকর্ডেড আছে, এবং রেকর্ডেডগুলো এলোমেলো না, আমরা একদম সুন্দর করে একটা কনসাইজ করে, যারা আমাদের ক্লাসে মানে যারা আমাদের গ্রুপে আছে তারা জানো, আমরা একটা পোস্টের মধ্যে সব ক্লাসের লিঙ্ক, নোটের লিঙ্ক,
ঠিক আছে, এক্সাম লিঙ্ক সব দেওয়া আছে, তুমি সব ধরনের সুযোগ সুবিধা পাবা। পাশাপাশি আমাদের 2 ভাইয়ের অ্যাক্সেস তোমার সবসময় থাকবে ইনশাল্লাহ। আর যে কোনো প্রয়োজনে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের সহযোগিতা করার। আর তোমাদের কাছে আমাদের অবশ্যই মানে দোয়া থাকবে, মানে কি বলে আশা থাকবে, তোমাদের সবার কাছে দোয়া চাই। আর আমরা চাই তোমাদের রেজাল্ট, আর কিছু না। এত কষ্ট করতেছি, এত পরিশ্রম করতেছি, তোমরা যদি ঠিকমতো ক্লাস না করো, ঠিকমতো চান্স না পাও, সব দায় কিন্তু আমার, সব দায় আমার ভাইয়ের বা সব দায় ব্রাদার সাজেশনের। সো এই দায়টা আমরা নিতে চাচ্ছি না, এই কারণেই, এই জন্যই তোমাদের এত কথা বলা, এত বকাবকি করা। বাট মন থেকে বিশ্বাস রাখো, সবার জন্য এত বেশি ভালোবাসা, এটা বলে মানে মুখে ভাষায় প্রকাশ করার মতো না। সবাই আমি যখন পার্সোনালি মানে নামাজ পড়ি, নিজের জন্য দোয়া করি, আমি পাশাপাশি আমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য দোয়া করি, আমি যাদেরকে পড়াই। এটা আমার মন থেকে আসে। আমি আমি আল্লাহর কাছে প্রত্যেকবার যখন নিজের জন্য দোয়া করি, পাশাপাশি বলি আমার প্রত্যেকটা স্টুডেন্ট অনেক বেশি পরিশ্রম করতেছে, আল্লাহ তুমি প্রত্যেকটা স্টুডেন্টের মনের আশা পূর্ণ করে দিও। সো আমি তোমাদের কাছে দোয়া চাই, সবার দোয়াই যাতে আমরা থাকি, আমরা 2 ভাই, পাশাপাশি আমার পরিবার, ঠিক আছে। আর পাশাপাশি তোমাদের জন্য সবসময় দোয়া থাকবে, কারণ টিচারের কাছে দোয়া পাওয়া আমার জন্য মনে হয় এটা অনেক বড় একটা পাওয়া, আর স্টুডেন্টদের কাছে দোয়া পাওয়া ওটা অনেক বড় একটা পাওয়া। প্রত্যেকটা স্টুডেন্টের কাছে দোয়া পাওয়া যেমন টিচারের একটা কি বলবো গর্বের জায়গা, তেমনিভাবে তুমি স্টুডেন্ট হিসেবে টিচারের কাছে তোমার জন্য দোয়া পাওয়া এটাও একটা গর্বের জায়গা। তো সবাই ভালো থাকবা, সবাই আমার জন্য দোয়া করবা, আর তোমাদের জন্য মন থেকে অনেক অনেক বেশি দোয়া। আর যারা আজকে মেডিকেলে চান্স পাইছো তাদের জন্য আমি অনেক বেশি খুশি, কারণ আমি বিশ্বাস রাখি, ঠিক আছে, যারা মেডিকেলে চান্স পাইছো তাদের আজকে খুশির দিন, মানে এত বেশি খুশির দিন, এই খুশির দিন আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না। আর বাকি যারা ওয়েটিংয়ে আসো তারা অবশ্যই যোগাযোগ রাখবা। সেকেন্ড মাইগ্রেশন আমি আমার গ্রুপে অবশ্যই দিব, থার্ড মাইগ্রেশন আমি আমার গ্রুপে দিব, তোমাদেরকে অবশ্যই আপডেটেড রাখবো, তোমরা অবশ্যই যোগাযোগ রাখবা। আমার বিশ্বাস তোমরা যারা কাছাকাছি আসো, 70-এর উপরে যারা আসো, ঠিক আছে, তারাও আশা রাখতে পারো, কারণ ভাগ্য কখন কার কোন দিক দিয়ে খুলে যায় কেউ জানে না। তো সবাই আল্লাহর কাছে দোয়া করবা, ঠিক আছে। পাশাপাশি এই পরীক্ষাগুলো খুব সিরিয়াসলি দিবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।